হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়ে পেস এডুকেশন। সো ফ্রেন্ডস, একটা গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি। সেটা হচ্ছে প্রাইমারি টেট 2022 প্রশ্নমূল মামলা নিয়ে। তো এখানে আমি থাম্বনেলের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ আমি অনেকগুলো প্রশ্ন রেখেছি এবং এটা প্রশ্নগুলো আমার করা নয়। তোমরা যদি বিভিন্ন ভিডিওতে কমেন্ট বক্সে চেক করো, যেখানে প্রাইমারি টেট 2022 প্রশ্নমূল মামলা নিয়ে যে আলোচনা করা হয়েছে বা ভিডিওর আপডেট দেওয়া হয়েছে, সেখানে কিন্তু দেখা গেছে যে এই ধরনের প্রশ্নগুলো বিভিন্ন ক্যান্ডিডেট বিভিন্নভাবে করছে। যারা 2022 টেট কোয়ালিফাইড করে রয়েছে তাদেরও মধ্যে বিভিন্ন প্রশ্ন থাকছে, এবং যারা 2-1 নাম্বারের জন্য 2022 টেট কোয়ালিফাইড করতে পারেনি বিভিন্ন ক্যাটাগরির মধ্য দিয়ে, তাদেরও কিন্তু এই ধরনের প্রশ্নগুলো রয়েছে। তো সমস্ত প্রশ্নের উত্তর দেবো। তো তার আগে বলবো, যারা চ্যানেল নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল নোটিফিকেশন করো, যাতে এই ধরনের আপডেট নিউজ নোটিফিকেশন বা যে কোনো ধরনের ক্লাস কম্পিটিটিভ এক্সামের জন্য যদি প্রিপারেশন নিতে চাও অবশ্যই চ্যানেলের প্লেলিস্টটিকে ভিজিট করতে পারো। আর কেস স্টাডি বা আপডেট বা নিউজ তথ্য পাওয়ার জন্য অবশ্যই দ্য ওয়ে পেস এডুকেশন যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে ওখানে যুক্ত থাকো, ওখান থেকেও ইনফরমেশন পাবে এবং ভিডিওর মধ্যে দিয়ে অবশ্যই নোটিফিকেশন আকারে সমস্ত তথ্যগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। তো দেখো, মূল বিষয় হচ্ছে যে তোমরা সকলে জানো যে এর আগে গতকাল কিন্তু কলকাতা হাইকোর্টে এই প্রশ্নভুল মামলা নিয়ে কিন্তু দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে, যেখানে বিচারপতি সোমেন সেন এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের বেঞ্চে কিন্তু এই মামলার শুনানি হয় এবং এখানে অনেকগুলো তথ্য উঠে আসে। সেখানে যে বিশেষজ্ঞ কমিটি, সেই বিশেষজ্ঞ কমিটি নিয়ে কিন্তু পর্ষদের তরফ থেকে যিনি অ্যাডভোকেট ছিলেন ওনার যে বক্তব্য, বা পিটিশনারদের তরফ থেকে লয়ার যিনি ছিলেন ওনার বক্তব্য কিন্তু অনেকটা কিন্তু আর্গুমেন্টের মধ্য দিয়ে যায় এবং শেষমেশ একটা ফাইনাল দিন ধার্য করা হয় যে কবে এবং কোন কোন কমিটি বা কোন কোন বিশ্ববিদ্যালয় কমিটির মধ্য দিয়ে এই যে প্রশ্নভুলগুলো রয়েছে সেই প্রশ্নভুলের যাচাই হবে। কারণ এর আগে কিন্তু প্রশ্নভুল যাচাই নিয়ে বা প্রশ্নভুল মামলার জন্য যে বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছিল, সেখানে দেখা গেছে যে কিছু এমন প্রশ্ন রয়েছে দুটো সাবজেক্টের মধ্য দিয়ে, যেটার এখনও পর্যন্ত উত্তর কিন্তু এখনও পর্যন্ত যে যাচাই কমিটি ছিল সেই কমিটির সদস্যরা কিন্তু খুঁজে বার করতে পারেনি বা সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারেনি, যার পরিপ্রেক্ষিতে কিন্তু এই মামলা দীর্ঘদিন ধরে চলতে থাকে এবং শেষমেশে আবারও কিন্তু নতুন এক কমিটি গঠন করে দেওয়া হয় এই ডিভিশন বেঞ্চের মধ্য দিয়ে। তো প্রথমত এই কেস আপডেটটা কী ঘটেছে সেটা একটু আমরা জানবো। তারপর যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে, যে প্রশ্নগুলো কী নম্বর বাড়তে পারে, কত নম্বর বাড়তে পারে, প্রশ্নগুলো কী নম্বর কমতেও পারে, এটাও প্রশ্ন রয়েছে। ওবিসি থেকে পাস হয়ে আছি, পরে ওবিসি তালিকা থেকে কাস্ট বাদ গেলে ফেল হয়ে যাব কি, এটা একটা কাস্ট ক্যাটাগরি নিয়ে প্রশ্ন রয়েছে। তাছাড়া প্রশ্নভুল মামলার ফাইনাল শুনানি কবে হবে, প্রশ্নভুল মামলাতে নম্বর বাড়লে কি পাস করাবে পরবর্তীতে, এটা নিয়েও প্রশ্ন, এবং প্রশ্নভুলে সকলে নম্বর পাবে নাকি যারা কেস করেছে তারাই নম্বর পাবে। তো এই ধরনের প্রশ্নগুলো অনেকের মধ্যে থাকছে এবং দ্বন্দ্বের মধ্য দিয়ে কিন্তু অনেকেই কমেন্ট বক্সে বিভিন্নভাবে প্রশ্ন করছে। তো যতটা সমর্থ এবং আমার নিজস্ব মতামত, তার সাথে সাথে কিছু আমি একদম বেসিক ধারণা দিয়ে তোমাদের কাছে বোঝানোর চেষ্টা করবো বা উপস্থাপন করবো ভিডিওটা, যাতে করে অনেকগুলো ডাউট কিন্তু তোমাদের যে রয়েছে বা যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, তার আগে বলে রাখি যে প্রশ্নভুল মামলার কী বিষয় ঘটেছে। তো টেট রং কোয়েশ্চেন কেস যে আপডেট, সেটা হচ্ছে যে প্রাথমিকে টেট 2022-এর প্রশ্নভুল মামলার জল এবার শেষের দিকে গড়াচ্ছে। অর্থাৎ মানে কি, যে এরপর যে নতুন বিশেষজ্ঞ কমিটি গঠন করে দেওয়া হয়েছে ডিভিশন বেঞ্চের তরফ থেকে, যেখানে বিচারপতি সোমেন সেন এবং প্রসেনজিৎ বিশ্বাসের বেঞ্চে এই মামলার শুনানি হয় গতকাল, এবং সেখানে যে নতুন কমিটি গঠন করা হয় সেখানে বিভিন্ন নির্দেশ দেওয়া হয়। তো কি বলা হয় না, কলকাতা হাইকোর্টের বিচারপতি সোমেন সেন এই মামলার নিষ্পত্তির জন্য একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছেন, যা চাকরি প্রার্থীদের জন্য একটি নতুন আশার আলো নিয়ে এসেছে। এই মামলায় নতুন বিশেষজ্ঞ কমিটি গঠন এবং তাদের রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তাহলে আসুন এই বিষয়ে কি কি গুরুত্বপূর্ণ মামলা বা কী কী শুনানি হয়েছে তার বিস্তারিত আলোচনা করা যাক বা জেনে নেওয়া যাক। তো নতুন বিশেষজ্ঞ কমিটির প্রয়োজনীয়তা মনে করা হয়েছে পর্ষদের তরফ থেকে। তো প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে আদালতে আবেদন করা হয়েছিল যে প্রশ্নগুলো নিয়ে মতপার্থক্য রয়েছে সেগুলো নিষ্পত্তির জন্য তৃতীয় কোনো বিশেষজ্ঞের সাহায্য নেওয়া হোক। এটা কিন্তু প্রাথমিকের তরফ থেকে যিনি অ্যাডভোকেট ছিলেন বা পর্ষদের তরফ থেকে কিন্তু এটা কলকাতা হাইকোর্টে প্রেয়ার করা হয়। মামলাকারীদের আইনজীবীরা প্রথমে কিন্তু এর বিরোধিতা করে বলেন যে নতুন করে বিশেষজ্ঞ নিয়োগের কোনো প্রয়োজন নেই, কিন্তু বিচারপতি সোমেন সেন পর্ষদের আবেদন মঞ্জুর করে এবং নতুন বিশেষজ্ঞ কমিটি যে নিয়োগ সে নিয়োগের অনুমতি দেন এবং এর জন্য একটি নির্দিষ্ট সময়সীমাও কিন্তু বেঁধে দেন। ওকে, এটা কিন্তু পর্ষদের তরফ থেকে যখন আবেদন করা হয় তখন বিচারপতি
এই আদেশটি দিয়েছেন। তো বিশেষজ্ঞ কমিটিতে কারা থাকছে? তো বিচারপতি প্রথমে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়কে বিশেষজ্ঞ সংস্থা হিসেবে অন্তর্ভুক্ত করেছিলেন বা করেন। এই দুটি বিশ্ববিদ্যালয়কে অঙ্ক পেডাগজি এবং ইংরেজি পেডাগজি, অর্থাৎ এই প্রশ্নটা সকলে আশা করছি এই মুহূর্তে ক্লিয়ার হলো যে দুটো বিষয়ের উপরেও হবে, একটা হচ্ছে অঙ্ক পেডাগজি এবং একটা হচ্ছে ইংলিশ পেডাগজি বা ইংরেজি পেডাগজির প্রশ্নগুলো নিয়ে। তো এই প্রশ্নগুলোতে সত্যি কোনো ভুল ছিল কি না তা খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয় প্রথমত যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়কে। পর্ষদের অন্তর্ভুক্তি এবং পরিবর্তন নিয়েও কিন্তু প্রশ্ন ওঠে। তো পর্ষদের অন্তর্ভুক্তি নিয়ে কী প্রশ্ন ওঠে না, প্রাথমিক শিক্ষা পর্ষদে প্রথম নিজেদের বিশেষজ্ঞদের বাদ দেওয়া নিয়ে আপত্তি জানায় কারা না, এই যে যারা মামলাকারী ছিল তাদের আইনজীবী। বিচারপতি প্রথমে সে আপত্তি খারিজ করে দিলেও পরে নিজের আদেশ পরিবর্তন করে প্রাথমিক শিক্ষা পর্ষদের বিশেষজ্ঞ কমিটিদের অন্তর্ভুক্ত করেন। মামলাকারীরা তখন এর তীব্র বিরোধিতা করেন এবং বলেন যে পর্ষদের বিশেষজ্ঞরা থাকলে নিরপেক্ষ বিচার হবে না, অর্থাৎ যদি প্রশ্ন ভুলও থাকে তাহলেও মনে হচ্ছে যে নাম্বার হয়তো দেবে না, যে যা ছিল ঠিকই আছে। তো এই আপত্তির কারণে বিচারপতি কলকাতা বিশ্ববিদ্যালয়কে বাদ দিয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়কে কিন্তু অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন। অর্থাৎ আবারও কিন্তু তারপরে বিচারপতি এটার যে আগে বলেছিল কলকাতা এবং যাদবপুর, সেখানে চেঞ্জ করে নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে প্রেসিডেন্সি বিদ্যালয়কে অন্তর্ভুক্ত করেন। তো চূড়ান্ত যে বিশেষজ্ঞ কমিটির প্যানেল তৈরি হলো এবং সেখানে সময়সীমাও একটা ধার্য করে দেওয়া হলো। তো শেষ পর্যন্ত যে বিশেষজ্ঞ প্যানেল গঠন করা হয়েছে তাতে কারা কারা থাকছেন না, একটা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই তিনটার মধ্য দিয়ে যে বিশ্ববিদ্যালয় রয়েছে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ রয়েছে, ওনাদের যে বিশেষজ্ঞ কমিটি বা বিশেষজ্ঞরা যারা রয়েছেন তারাই কিন্তু এই যে দুটো বিষয়, যেখানে ইংরেজি প্যাডাগজি এবং অঙ্ক প্যাডাগজি, এই দুটো বিষয়ের যে প্রশ্নগুলো সেটা নিয়ে যাচাই করবেন। এখনও পর্যন্ত কোনো বলা হয়নি যে কতগুলো প্রশ্ন ভুল রয়েছে। এর আগে অনেকবার শোনাচ্ছিল যে 24টা, তারপরে পরবর্তী ক্ষেত্রে 7টা, তারপরে 4টা, 5টা, এভাবে নানান শোনাচ্ছে। কিন্তু দুটো বিষয় যে এখনও পর্যন্ত 30টা যে প্যাডাগজিক্যাল প্রশ্ন রয়েছে বা যতগুলো প্যাডাগজি প্রশ্ন এসছে অঙ্ক এবং ইংরেজি থেকে, সেই প্রশ্নের কিন্তু যাচাই করবে এই বিশ্ববিদ্যালয়ের যে বিশেষজ্ঞ কমিটি তারা এবং সাথে প্রাথমিক শিক্ষা পর্ষদের বিশেষজ্ঞ কমিটি। তো এখানে কতদিন ধার্য করা হয় না, বিচারপতি সোমেন সেন নির্দেশ দিয়েছেন যে এই কমিটিকে 15 দিনের মধ্যে তাদের বৈঠক শেষ করতে হবে এবং 3 সপ্তাহের মধ্যে চূড়ান্ত রিপোর্ট জমা করতে হবে। অর্থাৎ 15 দিনের মধ্যে সম্পূর্ণ রিপোর্ট কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এটা প্রকাশ করতে হবে এবং তার ভিত্তিতে চূড়ান্ত রিপোর্ট সেটাও জমা করতে হবে 3 সপ্তাহের মধ্যে। অর্থাৎ মোট 21 দিন কিন্তু এই প্রশ্নমূল মামলা যে 2022 সেটা কিন্তু দিন যে ধার্য সেটা করা হয়েছে। এই সংক্ষিপ্ত সময়সীমা থেকে অনুমান করা হচ্ছে যে 2022 সালে যে প্রাথমিক টেট, সেখানে যে প্রশ্নমূল মামলার নিষ্পত্তি খুব শীঘ্রই হতে চলেছে এবং চাকরি প্রার্থীরা দ্রুতই এর ফল জানতে পারবেন, এটা নিয়ে কিন্তু কোনো অবকাশ নেই। এই রায়ের ফলে রাজ্যের হাজার হাজার টেট পরীক্ষার্থীর ভাগ্য নির্ধারণ হবে, অর্থাৎ অনেক পরীক্ষার্থী কিন্তু পাস করতে চলেছে বলেও একটা অনুমান করা হচ্ছে এবং তাদের দীর্ঘ প্রতীক্ষার যে অবসান, অর্থাৎ এতদিন ধরে যে কেস চলছিল সেটারও আশা করছি কোনো নিষ্পত্তি ঘটবে। দেখো, এটা কিন্তু বক্তব্যটা বা যা শুনানি হয়েছে তার ভিত্তিতে কিন্তু বিষয়টা আমি উপস্থাপন করলাম, কিন্তু আদৌ এটা নিষ্পত্তি 21 দিনের মধ্যে হবে কি হবে না সেটা নিয়েও কিন্তু এখনও পর্যন্ত প্রশ্নচিহ্ন থাকছে। তো যাই হোক, সেটা যেহেতু বিচারাধীন বিষয়, ওটা নিয়ে কোনো মন্তব্য করা যাবে না। কিন্তু যে সমস্ত প্রশ্নগুলো আমি রেখেছি এবং যে মেন টপিক, সেটা হচ্ছে এই প্রশ্নভুল মামলার মধ্য দিয়ে অনেক কিছু প্রশ্ন অনেকেরই মনে আসছে এবং অনেকে কিন্তু কমেন্ট করছে, সেই প্রশ্নের উত্তরগুলো আমি এক এক করে জবাব দেবো। প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে কি, সেটা আমি উত্তর দিচ্ছি 1 নম্বরে, সেটা হচ্ছে প্রশ্ন ভুলে কি নম্বর বাড়তে পারে, এটা নিয়ে প্রশ্ন। তো যদি যেদিন হোক, আজ কিংবা কাল কি 21 দিন পর যেদিন হোক, যদি প্রশ্ন ভুল থাকে তাহলে অবশ্যই নম্বর বাড়বে, এটা একটা ঠিক। কত নম্বর বাড়তে পারে এটা কিন্তু এখনও পর্যন্ত কোনো জানা নেই। 4 নাম্বার বাড়তে পারে নাকি 5 নাম্বার নাকি 1 নাম্বার নাকি বাড়বে না, সেটা কিন্তু এখনও পর্যন্ত কোনো জানা নেই। ওকে, নেক্সট 3 নম্বর বলছি প্রশ্ন ভুলে কি নম্বর কমতে পারে। দেখো, একটা বিষয়, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে যারা পাস করে গেছে, অর্থাৎ কেউ 82 বা 83 পেয়ে পাস করে গেছে ওবিসি ক্যাটাগরি থেকে এবং যারা জেনারেল টাইটায় 90 পেয়ে পাস করে গেছে, এই তো দুটো বিষয়, 82 এবং 90। তো এই দুটো বিষয়ের মধ্যে এই দুটো যে ক্যাটাগরি, যারা 90 এবং 82 এই নম্বর পেয়ে যারা পাস করে গেছে অলরেডি, তাদের যদি এখানে যদি নম্বর কমে যায়, অর্থাৎ যে নম্বর দেওয়া হয়েছে এবং সেখানে যদি কিছু প্রশ্ন যদি ভুল থাকে এবং সেক্ষেত্রে যদি আগে থেকে নম্বর দেওয়া হয়েছে, তাহলে কি নম্বর কি কমে যাবে?
এটা নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে। তো এটা সরাসরি জবাব হচ্ছে যে কোনোভাবেই কেউ আর ফেল করবে না যারা অলরেডি পাস করে গেছে। কারণ একটা প্রশ্নপত্র যখন যাচাই হয়েছে রেজাল্ট, তারপরে যে অ্যান্সার কপি যে বার করেছিল তার আগে, সেখানে সমস্ত কিছু যাচাই করার পর তার রেজাল্ট পাবলিশ হয়েছে, তার ভিত্তিতে তার সার্টিফিকেট দেওয়া হয়েছে, মার্কশিট দেওয়া হয়েছে, সমস্ত কিছু দেওয়া হয়েছে। এক্ষেত্রে নম্বর কমে যাওয়ার কোনো কিন্তু প্রশ্ন থাকছে না, এটা কিন্তু পরিষ্কারভাবে আমি জানিয়ে দিচ্ছি। কারণ এর যদি একটা বাস্তব উদাহরণ দিই, তাহলে 2017 দেখো প্রশ্নভুল মামলা চলছে, এটাও একটা চলছে। তো এক্ষেত্রে 2017 যেহেতু নিয়োগ পুরোপুরি প্রায় কমপ্লিট, এখন এনআরএসদের ডকুমেন্টস ভেরিফিকেশন চলছে, আর 20-22 ডিএলএড মামলা বাকি আছে। তো এক্ষেত্রে যদি প্রশ্ন ভুলে যদি কোনো যদি প্রশ্ন ভুল থাকে, তাহলে কি 2017 টেট থেকে হয়তো যারা 90 পেয়ে কোয়ালিফাইড করে এখন যারা চাকরি করছেন যে সমস্ত শিক্ষক বা শিক্ষিকা মহাশয়রা, তারা কি চাকরি থেকে বাদ পড়ে যাবেন? না। তাহলে এখানে নম্বর কমুক চাই বাড়ুক, হয়তো অনেকেই প্রশ্ন করবে তাহলে যে 2017 রিক্রুটমেন্ট বা 2022 টেট যে রিক্রুটমেন্ট প্রসেস এবং 2022 যে টেট হয়েছে সেটার মধ্যে আলাদা তফাৎ রয়েছে। কোনো আলাদা তফাৎ নেই, কারণ দুটোরই রেজাল্ট পাবলিশ হয়েছে, তার ভিত্তিতে কিন্তু মার্কশিট সকলকে দেওয়া হয়েছে। তো এক্ষেত্রে নম্বর কমতে কোনো আশা নেই বা নম্বর কমার কোনো চান্স নেই, সাথে সাথে নম্বর কোনোভাবে কমবে না বা কেউ ফেল করবে না যারা অলরেডি পাস করে গেছে। নেক্সট তারপরে বলছে ওবিসি থেকে পাস হয়ে আছি, পরে ওবিসি তালিকা থেকে কাস্ট বাদ গেলে ফেল হয়ে যাব কি, এটা আমি পরে আলোচনা করছি। তার আগে এটা বলি যে প্রশ্নমূল মামলায় ফাইনাল শুনানি কবে হবে। তো দেখো, যে শুনানিটা আমি পড়ে শোনালাম সেটার দিন ধার্য করা হয়েছে 21 দিন, 15 দিনের মধ্যে রিপোর্ট সাবমিট, এবং 21 দিনের মধ্যে দিন ধার্য করে সেখানে শুনানি হবে। আদৌ যদি সেটা ফাইনাল শুনানি হয় তাহলে ওটাই হতে পারে, নতুবা আরও ডেট বাড়তেও পারে। এটা কিন্তু এখনও পর্যন্ত আমার মনে কিন্তু ধারণা নেই বা আমার মধ্যে এখনও এটা নিয়ে কিন্তু কোনো নিউজ আসেনি। নেক্সট তারপর হচ্ছে প্রশ্নমূল মামলাতে নম্বর বাড়লে কি পাস করাবে পরবর্তীতে। দেখো, যারা হয়তো 80 বা জেনারেল কাস্ট থেকে কেউ যদি 89 পর্যন্ত পেয়ে আসো এবং প্রশ্ন ভুলে যদি নম্বর বাড়ে, অবশ্যই সে কিন্তু পাস করতে পারে, এখনও পর্যন্ত আমি বলিনি যে নম্বর ভুলে নাম্বার যদি বেড়ে যায় তাহলেই কিন্তু পাস করবে, নতুবা কিন্তু পাস করবে না। এবং এটা বিচারাধীন বিষয়, বিচারপতিরা যদি বলেন হ্যাঁ প্রশ্ন ভুল রয়েছে, বিশেষজ্ঞ কমিটি খতিয়ে দেখেন যদি প্রশ্ন ভুল রয়েছে, পর্ষদ যদি নম্বর দেয় তাহলে অবশ্যই সেই ক্যান্ডিডেট পাস করবে। এবং সেই পাস করার ফলে ক্যান্ডিডেট সংখ্যা যে কত বাড়বে সেটা কেউ এখনও পর্যন্ত ধারণা করতে পারেনি। কারণ অনেকেই রয়েছে যারা হয়তো 80 বা 82 বা 80 কাছাকাছি যারা নাম্বার আছে, বা যারা জেনারেল কাস্ট তারা 88 বা 89 হিসেবে যাদের নাম্বার আছে, সেই সংখ্যাটা কিন্তু প্রচুর রয়েছে। এবং যার ভিত্তিতে যদি তারা যদি এই নম্বর পেয়ে যায় তাহলে অনেক সংখ্যক কিন্তু 2022 টেট আরও পাস করতে চলেছে, এটা কিন্তু মাথায় রাখো। নেক্সট তারপরে প্রশ্ন হচ্ছে যে প্রশ্ন বলে সকলে নম্বর পাবে নাকি যারা কেস করেছে তারাই নম্বর পাবে। তো কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে একটা প্রতিবেদন বলা ছিল যে যারা এই কেসের সাথে যুক্ত বা পিটিশনার হিসেবে যারা রয়েছেন তারাই কিন্তু এক্ষেত্রে নাম্বার পেতে পারে। এবার জানি না এটা নিয়ে এখনও পর্যন্ত কোনো ঘটেনি, এখনও পর্যন্ত আমার জানা নেই, বা হয়তো আমি যতদিন থেকে ভিডিও বানাচ্ছি ততদিন হয়তো জানা নেই আমার যে যারা পিটিশনার রয়েছে তারাই নাম্বার পাবে বা না যারা পিটিশনার নেই তারা সকলেই নাম্বার পাবে, এটা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো জানা নেই। কারণ কী সে বলছি যে সুপ্রিম কোর্টে এনআরএস যে মামলা চলছিল সেখানে যারা পিটিশনার করেছিল তারা কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য লিস্টে নাম ছিল এবং ডাকা হয়েছিল 18 তারিখে জুলাইয়ের 18 তারিখ পর্যন্ত তাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে যায়। সেই ডকুমেন্টস ভেরিফিকেশনের সময়ে আরও কিছু এনআরএস ক্যান্ডিডেট রয়েছে যারা কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় এবং পরপর 3টা কেস কিন্তু হয়, এবং তাদের কিন্তু সদ্য লিস্ট প্রকাশ করে দিয়েছে যেখানে 2100+ ক্যান্ডিডেট রয়েছে এনআরএস ডিএলএড কমপ্লিট, এবং তারাও এই মামলার মধ্য দিয়ে যুক্ত হয় কলকাতা হাইকোর্টে। এবং কলকাতা হাইকোর্টে যখন দ্বারস্থ হয়, কলকাতা হাইকোর্ট থেকে কিন্তু পর্ষদকে সরাসরিভাবে কিন্তু অনুমতি দেওয়া হয় যে এদেরও কিন্তু লিস্ট পাবলিশ করতে হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশনে ডাকতে হবে। তারা যদি সমস্ত ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে, নম্বর যদি তাদের মধ্যে থাকে, তারা যদি পাস করতে পারে, অবশ্যই তারা চাকরির যোগ্য। ঠিক একই হিসাবে আমি এই প্রসঙ্গটা তুললাম এই কারণে, যদি পরবর্তীতে আবার যদি কেস হয় এক্ষেত্রে তাহলে কিন্তু আরও ক্যান্ডিডেট পরীক্ষায় পাস করতে পারে। তো এখানে যারা পিটিশনার তারা এই মুহূর্তে যেহেতু কেস চলছে সেই হিসাবে তারাই নাম্বার পাবে এবং তারাই কিন্তু পাস করতে পারে যদি নম্বর যদি বাড়ে তাহলে। এখনও বলছি না যে নম্বর বাড়বে কি কমবে সেটা কিন্তু জানা নেই, কিন্তু যদি নম্বর বাড়ে অবশ্যই তারাই পাস করবে। এরপর পরবর্তীতে আরও কেস হতেই পারে, সেটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় বা কোনো একটা কোনো আকস্মিক ঘটনা নয়, কারণ রাজ্যে শিক্ষার ক্ষেত্রে যতটা কেস হয় কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে অন্য কোনো কিছুতে এতটা কেস নেই। তো
তো এক্ষেত্রে কেস হতেই পারে, এবং প্রাইমারিতে বিশেষ করে কেস একটার পর একটা কেস চলছে, ডেলি একটা না একটা কেস শুনছে কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, বিভিন্ন জায়গাতে এই মামলা চলছে। তো এক্ষেত্রে দেখা যাক কী হয় পরবর্তী ক্ষেত্রে, সেটা আলাদা বিষয়। এবার প্রশ্ন আসছে, যেটা এই প্রশ্নটা যেটা আমি রেখে দিয়েছিলাম, সেটা হচ্ছে ওবিসি থেকে পাস হয়ে আছি, পরে ওবিসি তালিকা থেকে কাস্ট বাদ গেলে ফেল হয়ে যাব কি? কারণ তোমরা সকলেই জানো যে ওবিসি মামলা এখনও সুপ্রিম কোর্টে বিচারাধীন। কলকাতা হাইকোর্টে যে নতুন ওবিসি তালিকা প্রকাশ করা হয়েছিল রাজ্যের তরফ থেকে 140টা কাস্টকে নিয়ে, সেই তালিকাকে সম্পূর্ণভাবে কলকাতা হাইকোর্ট খারিজ করে, এবং এই মামলার 15 তারিখে শুনানি হচ্ছে। নতুন যে 140টা লিস্ট রয়েছে রাজ্য সরকারের তরফ থেকে তৈরি করা নতুন লিস্ট 2025 ওবিসি লিস্ট, সেই তালিকা নিয়ে কিন্তু শুনানি হবে 15 তারিখে 14 নম্বর সিরিয়ালে। এক্ষেত্রে যারা আগের থেকে ওবিসি ক্যাটাগরিতে পাস করে আছে, সেটা 2010 হোক বা তার আগে হোক, তাদের কিন্তু কোনোভাবে আর বাদ যাবে না। তারা পুরোপুরিভাবে এই প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করে ফেলেছিল সেই মুহূর্তে, এবং সেখানে সাবজেক্ট টু আউটকাম বলে কোনো কিছু লেখা নেই। এক্ষেত্রে কিন্তু পর্ষদেও কোনো কিছু হয়তো যদি কেস হয় বা মামলা হয়, সেক্ষেত্রে কিন্তু আলাদা বিষয়। তবে এটা বলতে পারি যে ওবিসি থেকে যারা আগে পাস করে গেছে 2022 স্টেট, তারা 83 পেয়ে যদি পাস করে গেছে বা 82 পেয়ে পাস করে গেছে, তারা কিন্তু আর বাদ যাবে না। এটা কিন্তু মাথায় রাখুন। তো এই ছিল সমস্ত প্রশ্নের জবাব বা উত্তর, যেগুলো আমার নিজস্ব কিছু অভিজ্ঞতায়, এবং যে অভিজ্ঞতাগুলো শেয়ার করলাম তার প্রমাণ সহিত দিলাম। সরি। তো আশা করছি এই যে কমেন্টগুলো তোমরা করেছিলে তার প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু তোমরা পেয়ে গেছো। এরপর নিজেরা একটু বিচার বিবেচনা করো যে আদৌ এটা ঘটতে পারে কি ঘটতে পারে না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করবে, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবে। তো এইটুকু আপডেট তোমাদের সামনে শেয়ার করতে পেরে আশা করছি তোমরা উপকৃত হয়েছো। সকলে ভিডিওটি লাইক ও শেয়ার অবশ্যই করো। ধন্যবাদ। জয় হিন্দ। সকলে সুস্থ থাকো, ভালো থাকো।